নমস্কার। নিট ইউজি 2025 পরীক্ষার ফল তো বেরোলো, আর মণিপুরে যারা ডাক্তারি পড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এখন কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটাই সবচেয়ে জরুরি। একদম। আজকের এই গভীরে গিয়ে আলোচনায় আমরা মণিপুরের এমবিবিএস, বিডিএস মানে অন্যান্য মেডিকেল কোর্সের কাউন্সেলিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব, একদম লেটেস্ট তথ্যের ভিত্তিতে। অবশ্যই। দেখুন, মণিপুরে মেডিকেল ভর্তির পথটা অনেক সময় একটু জটিল মনে হতে পারে। হ্যাঁ, তা তো বটেই। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল পুরো প্রক্রিয়াটাকে যতটা সম্ভব সহজ করে তুলে ধরা, যাতে আবেদনকারীরা ছাত্রছাত্রীরা আত্মবিশ্বাসের সাথে সব ধাপ পেরোতে পারে। আমরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস বা ডিএইচএস মণিপুরের অফিসিয়াল সূত্র থেকেই সব তথ্য দেব। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসা যাক যোগ্যতার বিষয়ে। নিট ইউজি 2025 পাশ করাটাই তো মণিপুরে কাউন্সেলিংয়ের প্রথম ধাপ, তাই না? 14 জুন যে রেজাল্ট বেরোলো, তারপর কাট অফ মার্কস নিয়েও বেশ কথা হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। নিট পাশ করাটা তো আবশ্যক, কিন্তু এর সাথে আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরুন, প্রার্থীর বয়স 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী অন্তত 17 বছর হতে হবে। আচ্ছা। আর উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি আর ইংরেজি এগুলো থাকতে হবে। ন্যূনতম নম্বরটাও জরুরি। জেনারেলদের জন্য 50%, এসসি, এসটি, ওবিসি, এনসিএল এদের জন্য 40%, আর পিডব্লিউডি প্রার্থীদের জন্য 40%। আর সবচেয়ে জরুরি হল মণিপুরের স্থায়ী বাসিন্দা হওয়া, ডোমিসাইল সার্টিফিকেট থাকা। দেখুন, মণিপুর কিন্তু মূলত একটা ক্লোজড স্টেট। তার মানে কি বাইরের রাজ্যে ছাত্রছাত্রীদের সুযোগ কম? সরকারি কলেজগুলোর বেশিরভাগ আসনে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হয়। স্থানীয় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার লক্ষ্যেই এই নিয়ম। তবে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস RIMS ইম্ফলে উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের প্রার্থীদের জন্য কিছু কোটা আছে। আচ্ছা, RIMS এর ক্ষেত্রে একটু অন্যরকম। হ্যাঁ, কারণ ওটা তো একটা রিজিওনাল ইনস্টিটিউট, তাই EWS বা ওপেন-এনি কোটায় অন্যরা সুযোগ পায়। আর একটা ভালো খবর হলো, নিটের জন্য কিন্তু এখন আর কোনো আপার এজ লিমিট নেই। সেটা ভালো। আচ্ছা, এবার মণিপুরের প্রধান মেডিকেল কলেজগুলোর কথায় আসি। রাজ্যের ছেলেমেয়েরা মূলত কোন কোন কলেজের জন্য চেষ্টা করে? আসন সংখ্যা কেমন? দেখুন, মণিপুরে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ আছে। সরকারিগুলোর মধ্যে যেমন ধরুন RIMS ইম্ফল, এখানে 125টা সিট। JNIMS ইম্ফল, এখানে 150টা। আর চূড়াচাঁদপুর মেডিকেল কলেজ, এটাতে 100টা আসন। আর প্রাইভেট? একটা বেশ পরিচিত বেসরকারি কলেজ আছে, শিজা একাডেমি অফ হেলথ সায়েন্সেস বা SAHS ইম্ফলে, ওখানেও 150টা সিট। আর ডেন্টাল পড়ার জন্য JNIDS আর ডেন্টাল কলেজ RIMS আছে। বোঝা গেল। কলেজগুলোর একটা ধারণা পাওয়া গেল। এবার আসা যাক আসল প্রক্রিয়ায়, কাউন্সেলিং। ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস বা DHS মণিপুর তো পুরোটা দেখাশোনা করে। ওয়েবসাইটটা কি? manipurhealthdirectorate.mn.gov.in। হ্যাঁ, ঠিক বলেছেন। প্রক্রিয়াটা মূলত অনলাইনেই হয়, আর DHS-এর ওই ওয়েবসাইটে নিয়মিত নজর রাখাটা খুব খুব জরুরি। কয়েকটা মূল ধাপ আছে যেগুলো খুব সাবধানে করতে হয়। বলুন। প্রথম হলো রেজিস্ট্রেশন। অনলাইনে ফর্ম ভরতে হবে, সমস্ত তথ্য একেবারে নির্ভুল দিতে হবে, কারণ ফাইনাল সাবমিট করার পর ভুল শুধরানোর সুযোগ কিন্তু প্রায় থাকেই না। আচ্ছা। রেজিস্ট্রেশন ফিটাও জমা দিতে হয়, যেটা অফেরতযোগ্য। সাধারণ বা ওবিসিদের জন্য সম্ভবত 2000 টাকা, আর SC, ST, PWDদের জন্য 1500 টাকা। ছবি, সই এগুলো ঠিকঠাক আপলোড করাটাও খুব জরুরি। রেজিস্ট্রেশনের পর তাহলে মেধা তালিকা বেরোয়? একদম। DHS নিট স্কোরের ভিত্তিতে এই মেরিট লিস্ট প্রকাশ করে। যেমন ধরুন, এই বছর 11ই আগস্ট বিভিন্ন কোটার তালিকা বেরিয়েছে, আর 12ই আগস্ট সরকারি কোটার সংশোধিত তালিকাও এসেছে। এসে গেছে তাহলে? হ্যাঁ, এর পরের ধাপটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক। পছন্দ পূরণ এবং লক করা বা চয়েস ফিলিং অ্যান্ড লকিং। এটা খুব সাবধানে করতে হয় শুনেছি। ঠিক তাই। প্রত্যেকটা রাউন্ডের জন্য নিজের পছন্দ অনুযায়ী কলেজ আর কোর্সের ক্রম সাজিয়ে লক করতে হয়। এর উপর ভিত্তি করেই কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। একবার লক করে ফেললে আর বদলানো যায় না সাধারণত। তারপর হলো আসন বরাদ্দ বা সিট অ্যালটমেন্ট,
প্রথম রাউন্ডের ফল 14ই আগস্ট আশা করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, সম্ভাব্য তারিখ ওটাই। মেধা, পছন্দ আর রাজ্যের রিজার্ভেশন পলিসি মিলিয়ে সিট দেয়া হয়। সিট পেয়ে গেলে শেষ ধাপ হল কলেজে রিপোর্ট করা। সেটার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে নিশ্চয়ই। অবশ্যই নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে, যেমন প্রথম রাউন্ডে হয়তো 14 থেকে 24 অগস্টের মধ্যে সমস্ত আসল ডকুমেন্ট নিয়ে কলেজে যেতে হবে। কি কি ডকুমেন্ট লাগে মূলত? ধরুন, নিট অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট তো লাগবেই, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, আইডেন্টিটি প্রুফ, পাসপোর্ট সাইজ ছবি আর অ্যালটমেন্ট লেটারটা। সময়মতো রিপোর্ট না করলে কিন্তু সিটটা চলে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, যদি কেউ প্রথম রাউন্ডে সিট না পায় বা পছন্দের কলেজ না পায়? সেক্ষেত্রে যদি সিট খালি থাকে তাহলে দ্বিতীয় রাউন্ড হবে। তারপরও খালি থাকলে মপ আপ রাউন্ড হয়। মপ আপ রাউন্ডটা কি? মপ আপ হল প্রথম আর দ্বিতীয় রাউন্ডের পরেও যে সিটগুলো খালি থেকে যায় সেগুলো ভরার শেষ সুযোগ। প্রত্যেক রাউন্ডের আগে সাধারণত নতুন করে চয়েস ফিলিংয়ের সুযোগ দেওয়া হয়। আচ্ছা, এবার একটা প্রশ্ন। এমবিবিএস আর বিডিএস ছাড়া অন্যান্য যে কোর্সগুলো আছে, যেমন ধরুন ব্যামস, বিএইচএমএস বা বিইউএমএসে ভর্তির প্রক্রিয়া কি একই? মূল যোগ্যতাটা একই, মানে নিট ইউজি পাশ করতেই হবে। তবে এদের কাউন্সেলিংটা একটু আলাদাভাবে হয়। সর্বভারতীয় কোটার জন্য সাধারণত কেন্দ্রীয় আয়ুষ অ্যাডমিশন সেন্ট্রাল কাউন্সেলিং কমিটি বা এএসসিসিসি দেখে, আর রাজ্যের কোটার জন্য সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ দেখে। নিয়মকানুনগুলো মোটের ওপর এমবিবিএস বিডিএসের মতোই। বেশ, তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, আবেদনকারীদের জন্য মূল মন্ত্র হল সতর্ক থাকা আর ডেডলাইন মেনে চলা। 2025-এর প্রথম রাউন্ডের সম্ভাব্য তারিখগুলো আরেকবার মনে করিয়ে দিই। মেরিট লিস্ট তো 11-12 আগস্ট বেরিয়ে গেছে, সিট অ্যালটমেন্ট 14ই আগস্ট, আর কলেজে রিপোর্টিং 14 থেকে 24 আগস্ট। তবে সবসময় কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মানে manipurhealthdirectorate.mn.gov.in চেক করতে হবে। তারিখ বদলাতেই পারে। একদম ঠিক। প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা ডকুমেন্ট যেন পারফেক্ট থাকে সেদিকে খেয়াল রাখাটা খুব জরুরি। একটা ছোট ভুলে কিন্তু পুরো বছরের পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে মণিপুরের মেডিকেল কাউন্সেলিং প্রক্রিয়াটা বেশ নিয়ম মেনে চলে এবং প্রত্যেকটা ধাপে মনোযোগ দেওয়া দরকার। ডেডলাইন আর অফিসিয়াল ওয়েবসাইট, এই দুটোই হলো সবচেয়ে ভরসার জায়গা। নিঃসন্দেহে শুধু একটা সিট পাওয়াই বড় কথা নয়, পুরো প্রক্রিয়াটা ঠিকঠাক বোঝা এবং সেটা ফলো করাটাই আসল সাফল্যের চাবিকাঠি। এই আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। মণিপুরের মতো একটা জায়গায়, যার নিজস্ব একটা সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ আছে, সেখানে ডাক্তারি পড়ার অভিজ্ঞতাটা ঠিক কেমন হতে পারে? মানে পড়াশোনার চাপ, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, সেখানকার মানুষের সাথে মেলামেশা, এই সব মিলিয়ে একজন মেডিকেল ছাত্র বা ছাত্রীর জীবনটা কেমন কাটে, এটা নিয়ে আপনারা নিজেরা একটু ভাবতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি।